আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরাজীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সেই সাথে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য তামাম পৃথিবী সৃষ্টি হয়েছে, আর সেই শেষ নবীর উম্মত হিসেবে আমাকে এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাইভের শুরুতেই আমার ফেসবুক আইডিতে থাকা প্রাণপ্রিয় ৪৫,৮১০ জন গ্রাম পুলিশ সদস্য যারা আছেন, তারা আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদের জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। লাইভে আসার কথা ছিল 8:30 বাজে, আসলে বিদ্যুৎ না থাকার কারণে, যে হোটেলে আছি সেখানে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এখন কথা বলতে হচ্ছে। তো যাই হোক, লাইভটা খুব সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলো বলে লাইভ থেকে বেরিয়ে যাব। আপনারা যারা এই পরবর্তীতে দেখবেন তারা দেখবেন এবং কথাগুলো শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। যাই হোক, আমি আপনাদের কমেন্ট দেখবো না। আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার কথাগুলো গুরুত্ব সহকারে আপনারা শুনবেন। আর বিদ্যুৎ না থাকার কারণে লাইভে আসতে একটু সময় লাগলো, অপেক্ষায় ছিলাম আসে কিনা, কিন্তু বিদ্যুৎ আসেনি, যে কারণে রাস্তায় এসে লাইভটা করতে হচ্ছে। তো আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আমরা এই সমাজে সবচেয়ে নিরীহ, আমরা সবচেয়ে বেতন কম, আমাদের সারা পৃথিবীর মধ্যে আমাদের বেতন কম। তো আমাদের উচিত, আমরা যারা গ্রাম পুলিশ সদস্য, গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য দৌড়ঝাঁপ করি, চেষ্টা করে যাচ্ছি, তাদের উচিত যে যেভাবে পারি সেভাবে আমাদের চেষ্টা করা, কীভাবে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় সেটার চেষ্টা করা। তো আমি সবভাবেই চেষ্টা করে যাচ্ছি। আপনারা তা যদি উপলব্ধি যারা করতে পারবেন তারা অল্প কথাই বুঝবেন, আর যারা পারবেন না তারা সহজে বুঝবেন না। কারণ আমি সেই 2023 সালে কর্মচারী ইউনিয়ন আন্দোলন ডাকলো, সেখানেও দেখেছেন আমার ভূমিকা কী। 2024 সালের আগস্টে আমার ভূমিকা দেখেছেন, এবং সেই 2024 সালের আগস্টে জাতীয় বেতন স্কেল না দেওয়াতে সে আমাদের বলল জাতীয় বেতন স্কেল দেবে এবং অন্যান্য যে দাবিগুলো ছিল সেগুলো পূরণ করবে, কিন্তু নির্ধারিত সময়ে সেগুলো পূরণ না করার কারণে আমি কিন্তু আবারও পরবর্তীতে আন্দোলনের ডাক দিই এবং আন্দোলনের ডাক দিয়ে গ্রেপ্তার হই, 5 মাস জেল খাটি। বর্তমানেও আমার কাঁধে এই 5টা মামলা, কিন্তু আমি হাজিরা দিতে হয়, প্রতি মাসে আমার টাকা যায়। তাহলে আমাদের উচিত যে যেখানে আমরা চেষ্টা করতেছি, যে যেভাবে পারি 45,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করা উচিত। এখন আমরা যদি তা না করে, আমি কোনো খারাপ ভাষা বলবো না, সম্মানের সাথেই আমি বলতে চাচ্ছি যে আজকে আমি কিন্তু মন্ত্রণালয়ে গিয়েছিলাম। আপনারা যদিও আমাকে 10টা টাকা কিন্তু কেউ সহযোগিতা করেন নাই। এইটা কর্মচারী ইউনিয়নের নেতারাও জানে যে মন্ত্রণালয়ে যাইতে গেলে, ঢুকতে গেলে পাস লাগে, আর সেই পাসটা সংগ্রহ করতে গেলে টাকা লাগে। টাকা ছাড়া পাস সংগ্রহ করা যায় না। তাছাড়া শুধু পাশেই বিষয় না, এখানে টাকা, তারপরে ঢাকা গিয়ে হোটেলে থাকতে হইলে হোটেল ভাড়া লাগে, তারপরে খেতে গেলে খাবারের টাকা লাগে। আপনারা তো মানুষ, যারা লাইভে দেখতেছেন বা গ্রাম পুলিশ যারা আছেন পরবর্তীতে দেখবেন, আপনাদেরকে বোঝানোর কোনো কিছু নাই, কারণ আপনারাও তো মানুষ, আপনারা তো সবই বুঝেন যে বাসার থেকে রাস্তায় বের হলেই টাকা লাগে। আর এই বাড়ির থেকে ঢাকা গিয়ে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে এই হোটেলে থাকা, খাওয়া, রিক্সা ভাড়া, অবশ্যই এগুলো টাকার প্রয়োজন আছে, টাকা ছাড়া কিন্তু হয় না। তো যাই হোক, এই টাকা কেউ যদি সহযোগিতা আমরা নাও করে থাকেন, আমি কিন্তু থাইমে নাই, আমি কিন্তু ঠিকই আজকে মন্ত্রণালয়ে গিয়ে ঢুকছি। কারণ যে কোনো সময় এই পে কমিশনের যে প্রস্তাবনাগুলো, এগুলো কিন্তু যে কোনো সময় গ্যাজেট আকারে প্রকাশ হবে। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি, তার বরাবর চলে যাবে এবং উপদেষ্টার নির্দেশক্রমে এটা গ্যাজেট হয়ে যাবে। তো পে কমিশনে কিন্তু আমরা ইচ্ছা করে কেউ যাই নাই, বা ইচ্ছা করলে পে কমিশনে যাওয়া যাবে না, ইচ্ছা করলে কোথাও যাওয়া যাবে না। যদি পে কমিশন আমাদেরকে না ডাকতো তাহলে আমরা পে কমিশনে যাইতে পারতাম না। পে কমিশন আমাদেরকে ডেকেছে বিদায়ী আমরা পে কমিশনে গিয়েছিলাম। আজকে আমি যখন আমি দপ্তর বলবো না, কোন শাখা আমি বলবো না, কারণ এরা শুধু বিভ্রান্তই করে। তো যাই হোক, শীত অনেকটাই, আমার হাত শীতে কাঁপতেছে, যে কারণে হয়তো বা মোবাইল কাঁপতেছে। আমি যখন আপনার গেলাম, আজকে একটা দপ্তরে গিয়েছি, সেটা এই পে কমিশনের দপ্তরেই।
তো সেখানে যাওয়ার পর সেই স্যার মানে আজকেই আমি প্রথম সেই স্যারের কাছে কিন্তু গিয়েছিলাম। এর আগে ইতিপূর্বে কখনো ওই স্যারের কাছে আমি যাইনি। ওই স্যারের কাছে এখন ফাইলপত্র আছে। তো স্যারকে গিয়ে আমি পরিচয় দিলাম, কারণ স্যার আমার নাম জানে। স্যারের সাথে আমার ইতিপূর্বে আর দেখা হয়নি, আজকেই প্রথম দেখা হলো। কিন্তু স্যার আমার নাম জানে, স্যারের সাথে আমার ফোনে ইতিপূর্বে কথা হয়েছিল। তো আজকে যখন আমি স্যারের কাছে গেছি, স্যারের অফিসে গেছি, যাওয়ার পরে পরিচয় দিলাম, স্যার আমি গ্রাম পুলিশ বাহিনীর লাল মিয়া, এই কমিটির লাল মিয়া সভাপতি। তো স্যার আমাকে বলল যে লাল মিয়া সাহেব আপনারা কেন আসছেন? পরে বললাম স্যার আমাদের যে বিষয়গুলো আছে এগুলো এই জানার জন্যই আসছি, যে স্যার আমাদের ভাগ্যে কি কোনো কিছু আপনারা রাখছেন কিনা, কোনো কিছু পরিবর্তন হবে কিনা। তখন উনি আমাকে বলতেছে যে আচ্ছা লাল মিয়া সাহেব, এই জাগো বাংলাদেশ গ্রাম পুলিশ আপনাদের এই একটা আইডি আছে, এই আইডিটা কার? তো এই আইডি থেকে 2 দিন আগে একটা ভিডিও করছে পে কমিশনকে নিয়ে, এই মুখ বাঁকা করে কিছু কথা বলছে যে পে কমিশন গ্রাম পুলিশের কিচ্ছু না, পে কমিশন এই দিয়ে কিছু হবে না, গ্রাম পুলিশের মা বাবা হইল আপনার এই যে স্থানীয় সরকার, যা হবার স্থানীয় সরকার থেকে হবে, এর বাইরে হবে না। তো আমি বরাবরই বলে আসি কিন্তু যে আমরা যারা ফেসবুক মিডিয়া চালাই, বিশেষ করে আমার আইডি, তারপরে এমন অনেকের আইডি আছে, বিল্লাল সাহেবের আইডিও এখন আমার চেয়ে বেশি কিন্তু তার ফলোয়ার, আমার 19K ফলোয়ার, বিল্লালের 30-32K ফলোয়ার। আমি বরাবরই বলি যে আপনারা এই ফেসবুক মিডিয়াতে যা কথাবার্তা বলেন, পোস্ট করেন, এগুলো খুব হিসাব করে করবেন, খুব হিসাব করে। এই পোস্টগুলো শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এগুলো একজন থেকে আরেকজন দেখে, আরেকজন থেকে আরেকজন দেখে, সারা বিশ্বের মানুষই কিন্তু দেখে। আজকে আমার চোখে পড়ছে, কালকে আরেকজনের চোখে পড়বে, এইভাবে এগুলো অনেকের চোখেই পড়ে। তো সেক্ষেত্রে এগুলো ঊর্ধ্বতন মহলের চোখে, সরকারের ঊর্ধ্বতন মহলের চোখে কিন্তু পড়তে পারে। তো যা বলার তেমনই কাজ। এই পোস্ট বিল্লাল সাহেবের এই আইডিটা ওই স্যারের চোখে পড়ছে, স্যার এইটা দেখছে। তো আমি 2 দিন যাবৎ বিল্লাল সাহেবের আইডি দেখি না, ফেসবুক মিডিয়াতে একটু কম ঢুকি, পোস্ট করে বেরিয়ে যায়, এগুলো দেখি না। তো তখন আমি স্যারকে বললাম যে স্যার না তো স্যার, আমি তো স্যার বলতে পারতেছি না। পরে বললো যে আপনি জাগো বাংলাদেশ গ্রাম পুলিশ এটা কি আপনি দেখেন। তো তখন আমাকে বসতে বললো যে এখানে বসেন, বসে এটা দেখেন, দেখে আমাকে বলেন যে এটা কে। তো আমি তো জানি যে জাগো বাংলাদেশ বিল্লাল সাহেব, এটা আমি জানি, কিন্তু আমি সেখানে অস্বীকার করলাম যে স্যার আমি তো স্যার এটা জানি না। তো যাই হোক, তার আইডিতে ঢুকলাম, ঢুকে দেখলাম যে 2 দিন আগে তিনি পে কমিশন নিয়ে কথা বলছে। তখন আমি বললাম জি স্যার, উনি স্যার গ্রাম পুলিশ, তবে উনি স্যার এই মুখ ভেঙ্গিয়ে কোনো কথা বলেনি। মানে স্যারে বলতেছে যে পে কমিশনকে উপহাস করে কথা বলতেছে, একজন গ্রাম পুলিশ সদস্য পে কমিশনকে নিয়ে উপহাস করে কথা বলে, আর আপনি আবার সেই পে কমিশনের কাছে আসছেন, কেন আসছেন, কিসের জন্য? আপনারা স্থানীয় সরকারে যান, আপনাদের মা বাবা স্থানীয় সরকার, সেখানে যান, পে কমিশন আর আসবেন না। তো তখন আমি বললাম যে স্যার আসলে এই লোকটা স্যার এই মুখ বাঁকিয়ে কথা বলেনি আপনাদেরকে, এটা স্যার একটু ভুল বুঝতেছেন স্যার। উনি আসলে ইতিপূর্বে আপনার এই স্ট্রোক করার কারণে উনি এই মুখ একটু বাঁকা হয়েছিল স্যার, ওনার মুখটাই আসলে বাঁকা, উনি স্ট্রোক করার কারণে মুখ বাঁকা। তো উনি স্যার আপনাদেরকে ব্যঙ্গ করে কোনো কথা বলেনি, ওনার মুখটাই স্যার বাঁকা। পরে বললো ঠিক আছে, ধরে নিলাম যে ঠিক আছে, উনি এখন বর্তমানে বাক প্রতিবন্ধী, স্যারের বাসা এইটা, যে উনি বর্তমানে বাক প্রতিবন্ধী। আচ্ছা, এইটা মাইনে নিলাম, কিন্তু আপনি এইটা বলেন দেখি যে আপনারা গ্রাম পুলিশ সদস্য, পে কমিশন নিয়ে কথা বলার অধিকার আপনাদের কে দিচ্ছে? পে কমিশন নিয়ে রিসার্চ করার অধিকার আপনাদেরকে কে দিচ্ছে? আপনাদেরকে কি আমরা ডেকেছিলাম? বাংলাদেশ সরকার বর্তমানে সমস্ত চাকরিজীবীর বেতন, সময়োপযোগী বেতন নির্ধারণ করবে সরকারি চাকরিজীবীদের, এইটা জন্য পে কমিশন গঠন করছে। সেই সাথে সাথে বাংলাদেশ সরকার বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তিনি আরেকটা জিনিস উপলব্ধি করতে পারছে যে এই পাশাপাশি সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এখানে অনেক বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অনেক চাকরিজীবী আছে, যাদেরও বেতন বর্তমান সময় উপযোগী করা দরকার। এইটা বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তিনি উপলব্ধি করতে পারছেন বিদায়ী তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে অন্যান্য যে চাকরিজীবী আছে তাদেরকেও, তাদের সংগঠনকে, সবাইকে তো আর এখানে ডাকা যাবে না, আমরা কাকে ডাকবো? তো তাদের যে সংগঠন আছে সেই সংগঠনগুলো সাথে আমাদেরকে কথা বলার নির্দেশ দেয়।
তো সেই নির্দেশক্রমেই আমরা কিন্তু এই আবেদনের ফর্ম, অনলাইন আবেদনের ফর্ম করি। সেখানে এই যারা অন্যান্য চাকরিজীবী তারা আবেদন করে এবং তাদেরকে আমরা চিঠি আকারে, সরকারের নির্দেশক্রমে চিঠি আকারে আমরা তাদেরকে ডাকি এবং তাদের সাথে মিটিং করি। এখন যেহেতু মিটিং সরকারের নির্দেশে হয়েছে, কি দেবে কি দেবে না, কি হবে কি হবে না, এটা সরকার চিন্তা ভাবনা করবে। আপনাদের উচিত কি চেষ্টা করা, আল্লাহকে ডাকা যে আপনাদের ভাগ্যের পরিবর্তন এখান থেকে যাতে হয়, কিছু যাতে আপনারা পান। আপনাদের উচিত ছিল এইটা করা, কিন্তু তা না করে আপনারা আরেকজন গ্রাম পুলিশ সদস্য পে কমিশন নিয়েও আপনারা মন্তব্য করেন, বিশ্লেষণ করেন। আপনাদের মা বাবা স্থানীয় সরকার পে কমিশন কিছু দিতে পারবে না। যদি দিতেই না পারে তাহলে আপনারা পে কমিশন এসে যোগাযোগ করেন কেন, কিসের জন্য বলেন? আপনি চলে যান, আপনার স্থানীয় সরকারে চলে যান। আপনার স্থানীয় সরকারে আছেন, পে কমিশনের কোনো ক্ষমতা নাই আপনাদের কোনো কিছু করার। একেবারে জাস্ট এইভাবে ভাই, জাস্ট এইভাবে কিন্তু আমাকে কথাগুলো আজকে বলেছে। ওই স্যারের সাথে আজকে আমার প্রথম দেখা, ইতিপূর্বে মোবাইলে বেশ কয়েকবার আমার কথা হয়েছে, কিন্তু আজকে সরাসরি সাক্ষাৎ হয়েছে। তো এই যে কাজটা আমাদের বিল্লাল ভাই করতেছে, তো এই কাজটা কি কতটুকু উনি ঠিক করতেছে? যে যেভাবে পারে আমাদের উচিত, উনি স্থানীয় সরকার, যেমন উনি কিন্তু 3 দিন আগে 4 দিন আগে মনে হয় 3-4 দিন আগে দেখেছিলাম ইশিতা হোটেল ঢাকা, সেখানে ওনার ভিডিও দেখেছিলাম, লাইভ দেখেছিলাম। ওনারা ঢাকা আসছে, মন্ত্রণালয়ে যাবে, কথা বলবে। আমি কিন্তু এই বিষয় নিয়ে একটা মন্তব্য করিনি। কেন করিনি? কেন ওনারা ঢাকায় আসছে, আলহামদুলিল্লাহ। ওনারা মন্ত্রণালয়ে যাবে, মাশাআল্লাহ। ওনারা কথা বলবে, আলহামদুলিল্লাহ। ওনারা কথা বলুক, যদি কথা বললে আমাদের কোনো কাজে আসে, উপকারে আসে, তাহলে আলহামদুলিল্লাহ। কারণ এইটা নিয়েই তো আমরা সকলেই দৌড়ঝাঁপ পারতেছি, কষ্ট করতেছি, এত কিছু করতেছি, এই জাতীয় বেতন স্কুলের জন্যই তো। তাহলে কথা বলার কোনো প্রয়োজন আছে? ভুল করলে সেটা নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু ভুল করার আগে তো কাউকে নিয়ে সমালোচনা করা ঠিক না। এখন পে কমিশন গঠন হয়েছে, পে কমিশন কি করবে কি করবে না সেটা পে কমিশনের যখন এগুলো আপনার এই সাবমিট হবে, এগুলো গেজেট হবে, তখন কিন্তু সকলেই আমরা সেগুলো দেখতে পারবো। তো তার আগ পর্যন্ত আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে চেষ্টা করা। কিন্তু চেষ্টা আমি যখন করি তখন এই কমিটির এই বিল্লালি এখন ফেসবুক মিডিয়াটা নষ্ট করতেছে, অন্যান্য কেউ না, অন্যান্য যারা ইউনিয়ন কর্মচারী ইউনিয়নের লোকজন আছে তারা ফেসবুকে এতটা বিভ্রান্ত করে না। কিন্তু বিল্লাল সকাল দুপুর বিকাল রাত্রি 3 বেলা তার মানে কথা না বললে তার পেটের বাতি হজম হয় না। তিনি কেন পে কমিশন নিয়ে কথা বলে আমি কিচ্ছু বুঝি না। পে কমিশন নিয়ে এই যে আজকে যে এখান থেকে অপমান অনেকটাই হয়েছি, কিন্তু আমি অনেকটাই কিন্তু অপমান বোধ হয়েছি যে পে কমিশন নিয়ে কথা বলার এখতিয়ার একজন গ্রাম পুলিশ তথা চৌকিদার। এইভাবেই বলছে, গ্রাম পুলিশ তথা চৌকিদার। আপনাদেরকে কে ক্ষমতা দিছে পে কমিশন নিয়ে আপনারা মন্তব্য করেন, পে কমিশন নিয়ে আপনারা কথা বলেন? আপনাদের কি হবে বলেন দেখি? পে কমিশন এটা বাংলাদেশ সরকার, বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি এটা গঠন করছে। আর সেই পে কমিশন নিয়ে আপনারা একজন গ্রাম পুলিশ হয়ে বিভিন্ন ধরনের মন্তব্য আপনারা করেন। ওই পুলিশ দেখার পরে বিল্লালের আরও পোস্ট, স্যার গাড়িটা দেখছে, অনেকগুলো পুলিশ দেখছে, তখন স্যার আমার বলতেছে যে এই ব্যক্তি তো এইসব নিয়েই বলে, এই কে, এই সংগঠনের কে, আপনার সংগঠনের কে? পরে আমি বললাম স্যার আসলে মূলত এই আমার সংগঠনের না। হ্যাঁ ভাই, 177 জন আছেন, আমরা পর থেকেই শেয়ার করবেন, আমি বেরিয়ে যাব, আমার কথা মূল কথাগুলো এগুলো, আমি লাইভ থেকে বেরিয়ে যাব। তো তখন স্যার বললো যে উনি সংগঠনের কি হয়, আপনার সংগঠনের কে হয়? আমি বললাম স্যার উনি আমার সংগঠনের কেউ না, আর একটা সংগঠন আছে গ্রাম পুলিশের সংগঠন স্যার, মূলত 2-3টা। তো স্যার ওই সংগঠনের উনি স্যার পদে আছে। তখন স্যার বললো যে দেখেন এগুলো আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার, যে আপনাদের গ্রাম পুলিশ বাহিনী একটা, এখন বলতেছেন সংগঠন 2-3টা, তো আপনাদের সংগঠনের অভাব নাই, আপনাদের ভাগ্য পরিবর্তন কোথা থেকে হবে? আপনাদের ভাগ্য পরিবর্তন কোথা থেকে হবে যদি যারা আপনাদেরকে নিয়ে কাজ করবে আর আপনারা তাদের নিয়েই সমালোচনা করেন? তাহলে আপনাদের কাজগুলো কোথা থেকে হবে? আর ফেসবুক মিডিয়া কি আপনারা কি মনে করেন? এটা কি আপনার এই বাসাবাড়িঘর ফেসবুক মিডিয়া? এটা আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, যে আপনি দেখলেন, আপনি ফেসবুকে চাললেন, সেটা আপনি পর্যন্ত সীমাবদ্ধ রইল? এটা আপনারা অতটুকু বুঝেন না? আপনারা ফেসবুক চালানো অতটুকু বুঝেন না যে এই কথাটা সারা বাংলাদেশ দেখতে পারে, সারা বিশ্ব দেখতে পারে? তা আপনারা কথাগুলো হিসাব কিতাব করে বলবেন না? আপনারা সবচেয়ে অবহেলিত এই বাহিনী, এই সারা বাংলাদেশের মধ্যে আপনারা অবহেলিত। কিন্তু আপনারা যদি এই ধরনের কাজ করেন তাহলে তো আপনাদের ভাগ্য আজীবনও পরিবর্তন হবে না। তো যাই হোক ভাই, এই কথাগুলো বলার ছিল। তো পরবর্তীতে আমি আবার এখান থেকে বের হয়ে আমি শুক্রবারে কিন্তু একটি স্যারের বাসায় গিয়েছিলাম।
শুক্রবার একটি স্যারের বাসায় গিয়েছিলাম। স্যার আমাকে বলেছিল যে এই দপ্তরে যাওয়ার জন্য, যে লাল মিয়া আসলে আপাতত আমার কাছে কিছু নাই, আপনি ওই দপ্তরটাতে যাবেন, ওইখানে গেলে ওইখান থেকে আপনি হয়তো বা কিছু জানতে পারেন, চেষ্টা করতে পারেন ওইখানে গিয়ে। তো সেই ক্ষেত্রে আজকে আমি এই দপ্তরে গিয়েছিলাম। তো এই দপ্তরে যাওয়ার পর যখন এই ব্যবহার সেখান থেকে আমি পেলাম যে আমার কোনো কিছুই সেখানে জানালো না একটি কারণে, এই বিল্লাল সাহেবের কারণে। তো তখন ওখান থেকে বের হয়ে আমি কিন্তু চলে আসি আমার ওই স্যারের কাছে, আমি নাম বলবো না, যে স্যারের সাথে আমার ভালো সম্পর্ক। স্যাররা এসে বললাম যে স্যার এই বিষয়। তো স্যার বলল যে তো আপনি যে কথাগুলো বলতেছেন, তো এগুলো বললে তো আপনার সাথে এরকম আচরণ করবেই ওই স্যার, যে স্যারের কাছে গেছেন, তাহলে থাকতে দেন। যেহেতু আজকে সে আপনাদের প্রতি একটু ক্ষিপ্ত, আপনার প্রতিও ক্ষিপ্ত, যে কোনোভাবেই হোক, আজকে আর আপনার ওইখানে যাওয়ার দরকার নাই। আপনি অন্য কোনো দিন, কাল যান, অন্য কোনো দিন যান, স্যারের কাছে যেয়ে দেখা গেছে যে আবার একটু চেষ্টা করেন, হয়তো বা আজকে উনি রাগান্বিত, কালকে রাগ নাও থাকতে পারে, তো আপনি পরবর্তীতে যাই আবার চেষ্টা করেন। তো স্যার পরবর্তীতে এই পরামর্শ দেওয়ার পর আমি সেখান থেকে বেরিয়ে আসি আর কি। তো আমি বর্তমানেও ঢাকায় আছি। তো যাই হোক, আর আপনাদের কাছে আমার দুঃখের কথাও বলবো না ভাই, কারণ আপনারা দুঃখের কথা শুনে অনেকের মজা নেন, অনেকেই দেখা গেছে কি বলবো, মানে বাসা নাই, যে এই যে ঢাকা থাকতে গেলে টাকা লাগে, খাইতে গেলে টাকা লাগে, এই যে সচিবালয়ে ঢুকতে গেলেও একটা পারমিশন লাগে, পাস লাগে। তো সেগুলো, এই টাকার কথা বলতে গেলে আপনারা অনেকেই সেগুলো নিয়ে বিরূপ মন্তব্য করেন, মজা নেন। মানে এগুলো না বলাটাই অতই ভালো, যে আমি যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব, আর না পারলে কিছু করার নাই। কারণ আমি এখানে কিছুর ক্ষমতার রাখি না কিছু করার, এইটা সমস্তটাই বাংলাদেশ সরকারের হাতে। আমি বড় জোর দৌড়ঝাঁপ করতে পারি, চেষ্টা করতে পারি, আপনাদের দুঃখ দুর্দশার কথাগুলো তাদের কাছে তুলে ধরতে পারি, আমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তাদের কাছে দিতে পারি, হাতে ধরতে পারি, পায়ে ধরতে পারি, বোঝাতে পারি। আমার সংসার তো ছাইড়েই দিছি, ধর্ম তো ছাইড়ে দিছি, সব ছাইড়ে দিয়ে আমি হয়তো বা পারি, আপনারা আপনাদের বাড়িতে আছেন, আমি আপনাদের জন্য প্রতিদিন টাকা দৌড়ালাম, আমি এতটুকুই পারি, এর চেয়ে বেশি তো আর আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। আর আল্লাহ আপনাদেরকে সেই জ্ঞান বুদ্ধি বিবেক যদি মনুষ্যত্ব দিয়েই থাকে, যে লাল মিয়ার আর কি করার আছে। লাল মিয়া বড় জোর গিয়ে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারবে, হাতে ধরতে পারবে, পায়ে ধরতে পারবে, চেষ্টা করতে পারবে, এর বাইরে লাল মিয়ার কিছু করার নাই। আমরা আমাদের বউ ছেলে মেয়ে নিয়ে বাড়িতে আছি, আমি আমার সংসারের কাজকর্ম করতেছি, কিন্তু লাল মিয়া সেগুলো বাদ দিয়ে আমাদের জন্য দৌড়াচ্ছে। তো আমি যদি 10টা টাকা দিই, সেইটা ফালানো যাবে না, না হলেও তো ফালানো যাবে না, লাল মিয়া তো চেষ্টা করতেছে, হবে তো পরেরটা। যদি 10টা টাকা দিই, লাল মিয়াকে যদি 200 টাকা দিই, 500 টাকা দিই, সেই টাকাটা লাল মিয়া আমাদের পিছনেই চেষ্টা করতে গিয়ে খরচ করতেছে। আমরা না দিলে লাল মিয়া পাবে কোথায়, লাল মিয়া যাবে কীভাবে? তো যাই হোক, এগুলো বলতে গেলেও আবার ডিজিটাল ভিক্ষুক হয়ে যায়। আমার তো এখন ভিক্ষা করে চলি, ভিক্ষা করে সংসার চালাই, ভিক্ষা করে আমি চলি, ডিজিটাল ভিক্ষুক তো হয়ে যাই। তো যাই হোক, তারা আমাকে নিয়ে মন্তব্য করুক, কিন্তু তাদের পায়ে ধরি, তারা যেন সরকারি কোনো দপ্তর নিয়ে তারা কথা না বলে, আমাকে ডিজিটাল ভিক্ষুক বলুক, আমাকে যা বলার তারা যা মনে আসে তারা বলুক, যা বললে তারা তাদের মনে শান্তি পায়, আমাকে তারা বলুক। আমি আজকের লাইভের মাধ্যমে বিল্লাল সাহেব সহ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যারাই নেতৃত্ববৃন্দ আছে, আমি তাদের পায়ে ধরে অনুরোধ করতেছি, ভাই আসলে আমরা সকলেই ভাই, আপনার লগে আমার লগে আজকে যে বাড়াবাড়ি পারাপারি তর্ক বিতর্ক, সেগুলো এই 45,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, যেই কারণে এই রাস্তা আলাদার কারণে আপনার আমার মধ্যে এই মতবিরোধিতা সৃষ্টি হয়েছে। কিন্তু দিন শেষে আপনি বেতন বাড়লে 10 টাকা আপনিও পাবেন, বেতন 10 টাকা বাড়লে আমি হয়তো বা এখন পাবোই না, কারণ আমি সাসপেন্ড, আমি পাবো না টাকা। তার উপর আবার আমার উপর 5টা মামলা আপনারা ঝুলিয়ে দিচ্ছেন, আমার হাজিরা দিতে দিতেই জীবন শেষ, প্রত্যেকটা মামলার হাজিরা দিতে দিতেই জীবন শেষ। যাই হোক, পে কমিশন থেকে যতটুকু বুঝতে পারছি, আজকে যতটুকু বুঝতে পারছি, যে ইনশাল্লাহ আমাদের কোনো কিছু হবে এখান থেকে। কারণ স্যার আমাকে এইটুকু যখন বলছে যে পে কমিশন কিন্তু আপনাকে ডাকেনি, আপনাকে বাংলাদেশ সরকার ডাকছে, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের কারণেই আপনাদেরকে ডাকা হয়েছে, আমরা আপনাকে ডাকার কি, আমি আপনাদেরকে ডাকার কি? কারণ এইটা সিদ্ধান্ত ছিল বাংলাদেশ সরকারের। সরকার মনে করেছে যে অন্যান্য মানুষেরও, চাকরিজীবীদেরও বেতন বর্তমান সময় উপযোগী করা দরকার, বিদায় আপনাদের সাথে আমাদের মিটিং করার জন্য সরকার বলছে, আমরা এটা করি। তো সরকার যেহেতু বলছে, আপনাদের যেহেতু মৌখিক কথা শুনছি, লাল মিয়া সাহেব আপনার মৌখিক কথা শুনছি, আপনার মৌখিক আপনার দুঃখ দুর্দশার কথা, আপনার ডিউটির কথা, দায়িত্বর কথা সব আপনার তুলে ধরছেন ওইখানে। আধা ঘন্টা 32 মিনিট কথা বলছি, তো আপনি আধা ঘন্টার ভিতরে ওইখানে সব তুলে ধরছেন। আবার আপনি লিখিত
এই আবেদন সহকারে আনছেন, সেই আবেদন জমা দিচ্ছেন। আপনি আবেদনের সাথে আপনার 2009 সালের 2008 সালের প্রজ্ঞাপনপত্র দিচ্ছেন, 2011 সালের গ্যাজেট দিচ্ছেন, হাইকোর্টের রায় দিচ্ছেন, সমস্ত কাগজপত্র দিচ্ছেন। সেগুলো সরকার জমা নিচ্ছে আমাদের মাধ্যম নিয়ে। তাহলে এগুলো যেহেতু জমা নিচ্ছে সরকার, আপনাদের সকল কিছু শুনছে সরকার, তাহলে একটা কিছু তো হইতেও পারে আপনাদের নাকি? তো আপনারা যদি সেগুলো সমালোচনা করেন, ফেসবুক মিডিয়াতে এসে সমালোচনা করেন, তাহলে এটা কি আপনারা বুদ্ধিমানের কোনো পরিচয় দেন? যখন স্যার এই কথাটা বলছে, এই কথার উপর ধরে নিতে পারি যে কোনো কিছু হইতেও পারে, চেষ্টাটা অব্যাহত রাখতে হবে, শেষ পর্যন্ত চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল থাকে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে লাল মিয়া ভাই আপনার কথায় ভুল আছে, আপনার কথায় ভুল আছে, আপনার যুক্তিতে ভুল আছে, আপনার কাজে ভুল আছে, আপনারা আমাকে বলবেন। আর আমি বিল্লাল সহ কর্মচারী ইউনিয়ন তাদের পায়ে ধরে বলতেছি, ভাই দুনিয়ার টাকা কিন্তু কেউ দেয় না। আপনারা হয়তো বা ভাবেন যে লাল মিয়া হয়তো বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, এইটা হয়তো বা ভাইবে আপনারা এই দেখা গেছে যে আমার প্রতি আপনারা বেশি রাগ, আপনাদের খুব না। ভাই এখানে লক্ষ লক্ষ টাকা তো দূরের কথা, ভাই বিশ্বাস করবেন কিনা আল্লাহর কসম, আমি কিন্তু আজকে দুপুরে খাইনি, না খাওয়া। সন্ধ্যাবেলা কি খাইছি জানেন? 10 টাকা দিয়ে একটা পিঠা খাইছি, দুপুরে খাই নাই, সকালে খাইছি 2টা পরোটা, দুপুরে না খাওয়া, সন্ধ্যার মাগরিবের আজানেরও অনেক পরে একটা 10 টাকা দামের চিতই পিঠা খাইছি, খেয়ে পানি খাইছি, 1 কাপ চা খাইছি। এখানে লক্ষ লক্ষ টাকা কেউ দিচ্ছে না ভাই, এখানে হাজার হাজার টাকাও কেউ দিচ্ছে না, লক্ষ লক্ষ তো পরের বিষয়। যা দেয় তা দিয়ে ভাই এখানে দৌড়ানোই সম্ভব না। কর্মচারী ইউনিয়নের যারা নেতৃত্ব আছেন, আপনারা তো অন্তত পক্ষে জানেন যে সচিবালয়ে ঢুকতে গেলে গেট পাস লাগে, টাকা লাগে। আপনারা হোটেলে থাকার অভ্যাস আছে, সাধারণ গ্রাম পুলিশ না হোটেলে থাকে না, তারা জানে না। আপনারা তো জানেন যে হোটেল ভাড়া আছে, তারপরে একটা কাগজ কম্পোজ করতে গেলে সেই কম্পিউটারের দোকানে সেখানে টাকা লাগে, প্রত্যেকটা জায়গায় টাকা লাগে। আপনি রিক্সা দিয়ে এই আপনার যে হোটেল সেখান থেকে রিক্সা দিয়ে আপনারা তো থাকেন সেই গুলিস্তানের সেই ইয়াতে, তো যাই হোটেলের নাম এই মুহূর্তে ভুলে গেছি। তো সেখান থেকে আসতে গেলে অনায়াসে 60-70 টাকা, 80 টাকা, 100 টাকা রিক্সা ভাড়া নেয়। তাহলে এই যে রাস্তাটা, তো আপনি বিল্লাল সাহেবই তো আপনার স্টকের রুগী, আপনি সেখান থেকে হাইটে আসতে পারবেন না, আপনার রিক্সা দিয়ে আসতে হবে। তো তদ্রূপ আমারও কিন্তু এই শারীরিক অবস্থা ভালো না, আমিও হাঁটতে পারি না, হাঁটলে বুক ব্যথা করে, আমারও রিক্সা দিয়ে চলাচল করতে হয়। তাহলে রিক্সা ভাড়া আপনার আপ ডাউনে যাইতে 200 টাকা আছে রিক্সা ভাড়া। আপনি এটাও জানেন যে 1 বোতল পানি কিনতে লাগে 40 টাকা, 2-3টা বোতল দিন 24 ঘন্টায় অনায়াসে একজন মানুষের কিন্তু পানি লাগে। 120-30 টাকা 150 টাকার পানিই খাইতে হয়। তাহলে এই যে খরচগুলো আছে সেগুলোই ভাই বহন হয় না। পানি খাওয়ার টাকাই তো গ্রাম পুলিশ দেয় না। পানি খাওয়ার টাকা যদি দিত তাহলে আজকে দুপুরে না খেয়ে থাকতাম না। আর এই যে সন্ধ্যাবেলা যে না কিন্তু চিতই পিঠা খাইতাম না 10 টাকার একটা। তো যাই হোক, মনের দুঃখগুলো মনেই থাক, এগুলো বলার ছিল। আর দোয়া করবেন আগামীকাল স্যারকে গিয়ে একটু রাগ ভাঙানোর চেষ্টা করব, আর একটু বুঝিয়ে, কারণ আজকে স্যার বেশি ক্ষিপ্ত ছিল। আমি যতটা সম্ভব আজকে বোঝানোর চেষ্টা করছি যে স্যার আসলে উনি স্ট্রোকের রোগী, উনি স্যার স্ট্রোক করার পরে স্যার মুখ একটু বাঁকা হয়েছে। তো স্যার আপনাদেরকে ব্যঙ্গ করে কোনো কথা বলেনি। স্যার উনি কথা বলতে গেলে কথা বলতে একটু কমই পারে। তো এইটা স্যার কিছু মনে করবেন না, আপনার কাছে স্যার মাপ চাই। তো তারপরেও উনি মানে নাই, তারপরে বলছে যে আপনারা স্থানীয় সরকারে যান, আপনাদের ওই জায়গায় যান, এই জায়গায় আর আসবেন না। তো আমি আবারও কালকে চেষ্টা করব, যেহেতু আমি ঢাকাতে আসছি। আর আরেকটা কথা বলবো, আপনারা আমার নামে আরও বহু কমপ্লেন করছেন। এই যে এই সচিবালয়ে গিয়ে ভিডিও করি, সেই ভিডিও ছাড়ি, সচিবালয়ে গিয়ে ছবি তুলি, সেই ছবি ছাড়ি, সচিবালয়ে গিয়ে লাইভ করি। আজকে কিন্তু আমি লাইভ করার সাহসই পাইনি, ভিডিও করার সাহসই পাইনি, কারণ এই কমপ্লেনগুলো আপনারা বরাবরই আমার নামে সেখানে দিয়ে যাচ্ছে। তো এগুলো তো আপনাদের জন্যই আমি করি, কারণ ভিডিও না করলে গ্রাম পুলিশ বিশ্বাস করে না। লাইভে না গেলে আপনারাই বলেন যে সচিবালয়ের বাইরে ঘুরে বাড়ি বসে বসে কথা বলে, আপনারাই বলেন। তো আপনাদের জন্যই আমার এগুলো করতে হয়, আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য, দেখানোর জন্য। আবার সেই আপনারাই আমার নামে সেখানে অভিযোগ দেন আমি কেন সেগুলো করি, তাহলে আমি কোন দিকে যাব বলেন দেখি। তো যাই হোক, অনেক কথা হইল। যদি আপনাদের মন চায়, এই মুহূর্তে 121 জন 22 জন আসছেন, তাহলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সহযোগিতার হাত না বাড়ালে ভাই আমি আর পারতেছি না, বিশ্বাস করেন। আমি এইটা ধরেও রাখতে পারতেছি না, ছাইড়েও দিতে পারতেছি না, এমন একটা অবস্থায় আছি। আমার মনের কথাগুলো, আমার মনের কষ্টগুলো অন্য মানুষ আপনারা কেউ বুঝবেনই না। আমি এই যে এতদিন দৌড়ঝাঁপ করলাম, এই জেল থেকে বের হয়ে এসে এতদিন কষ্ট করলাম, এখন বাদ দিব, যাব না,
রাগ অভিমান বা আপনারা টাকা দেন না, যাব না, সব নষ্ট হয়ে যাবে সব। তো যে কারণে আমি বাদও দিতে পারতেছি না, আবার আমি ধৈর্যও রাখতে পারতেছি না, কারণ টাকার কথা তো মুখে বললে হয় না, টাকার কাজটা টাকা দিয়েই করতে হয়। আমি খুব সমস্যার ভিতরে আছি, যা আপনাদেরকে আমি বলে বোঝাতেই পারবো না। আমার মনের কষ্টগুলো কেউ বুঝবেন না, বোঝাই উপর আল্লাহ আছে। তো আপনারা সকলেই ভাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, উপরে আল্লাহ আছে, তিনি কিন্তু ন্যায় বিচারক, তিনি সব দেখে। ভাই আজকে 5,000 টাকা দিয়েছিলাম। কে 5,000 টাকা দিছে? যাই কমেন্টটা ভাই, কে 5,000 টাকা দিছে? একজন কমেন্ট করছেন আজকে 5,000 টাকা দিছি। ভাই কারে দিছেন টাকাটা বলবেন? আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। লাইভ থেকে বেরিয়ে যেতাম, কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনি একজন কে জানি কমেন্ট করছেন যে আজকে 5,000 টাকা দিছি, না কি কমেন্ট করছেন? কমেন্টটা আবারও করবেন। এই RS ভাইয়া কেমন আছেন? কমিশন কি অবস্থা? ভাই আজকে 5,000 টাকা দিয়েছিলাম, আপনি কি পেয়েছেন ভাই? প্লিজ একটু জানান ভাই। কারে 5,000 টাকা দিয়েছেন আজকে? RS আপনি মুসলমান না হিন্দু? যদি মুসলমান হয়ে থাকেন, যাক মুসলমান হিন্দু বাদ দিলাম, আপনার মার দুধের কসম খেয়ে বলেন দেখি যে আজকে 5,000 টাকা কারে দিচ্ছেন। আপনি বলেন যে ঠিক আছে ভাই, আমি আমার মার দুধের কসম খেয়ে বললাম আমি 5,000 টাকা দিছি ভাই, আজকে 5,000 টাকা দিয়েছিলাম, আপনি কি পেয়েছেন নাকি একটু জানাবেন। কারে দিয়েছেন? আমার বিকাশ নম্বরে টাকা আসলে আমি মুহূর্তেই পোস্ট করি। কারে 5,000 টাকা দিয়েছেন? আবার 5,000 টাকা দিলেন, আপনি আমার ফোনও করলেন না। আজকে 5,000 টাকা দিয়েছি, পেয়েছেন কিনা একটু জানাবেন ভাই। আজকে টিয়া দিয়েছেন, আর আমার লাইভ এসে আপনি আমার সেটা ফোন দিয়ে জানাইলেন, এই মেসেজ করে, এই SMS লিখে জানাইলেন যে আমি আপনার জানামু। টাকাটা 5,000 টাকা দিয়ে কেউ ফোন না করে টাকা পাঠায়? 50 টাকা পাঠাইলে সাথে সাথে ফোন দেয় যে ভাই 50টা টাকা পাঠাইছি ভাই, আমার কাছে টাকা নাই, এই 50টা টাকা আপনার নাস্তা করার জন্য পাঠাইছি ভাই, আপনি এই টাকাটা দিয়ে নাস্তা করবেন। 50 টাকা যে পাঠায়, আর আপনি 5,000 টাকা পাঠাইলেন, আপনি একটা ফোনও দিলেন না। আর এখন বলতেছেন ভাই কিছু কিছু কথা না বললে হয় না, এর আগে কর্মচারী বললো গ্রাম পুলিশ কোনো নাটক হবে না, আর আপনি বলছেন। এখন একটা ভাষা বলি, লাইফটা ভাষা খারাপ করছিলাম না, তুই তো মানুষের সুদাই নেই, এই কথা বললি কে? তুই 5,000 টাকা পাঠাইছো, সেইটার উত্তর দে আগে ভাই, পরে সুদা কিসের রে ভাই? শালা বাটপার। কর্মচারী ইউনিয়ন কি বললো সেগুলো তার ব্যাপার, আর তুই কি বলবি সেটা তোর ব্যাপার। মিথ্যা কথা কেন বললি? এই যে ওই দিন তুই লাইভে বলছিলি রবিবার দিন আমি 5,000 টাকা পাঠাবো, এগুলো তো মানুষ মোটামুটি দেখে যে উনি টাকাটা পাঠাবে, তাহলে রবিবারে মনে হয় পাঠাইছে, এটা কিন্তু অনেকেই দেখে যে ওই ভাই পাঠাইবে। আর এখন সরাসরি লিখলি যে আজকে 5,000 টাকা পাঠাইছি ভাই, পাইছেন কি না? মানুষ 50 টাকা পাঠাইলে আমার ফোন দিয়ে কয় যে লালমিয়া ভাই আমার কাছে টাকা নাই, 50টা টাকা ছিল বিকাশে ভাই পাঠাইলেন। আর তুই 5,000 টাকা পাঠাইলি, তুই আমি এখন লাইভে আসলাম তারপরে তুই বলতেছস, লাইভে না আসলে তো তুই বলতিও না। তুই লাইভে আমার জিজ্ঞেস করস টাকাটা পাইছি কিনা। এই তুই কোন মার চুদা রে? তুই কোন বাপের চুদা? তুই কি মানুষ না জানোয়ার? উত্তর দে, তুই কি মানুষ না জানোয়ার? বাসা খারাপ করছিলাম না আজকে, কিন্তু তোর কারণে বাসাটা খারাপ করতে হইল। হ্যাঁ, আমার নীলদা দাদা রাঙামাটির থেকে তো বরাবরই আমি সহযোগিতা পেয়ে আসতেছি, অসংখ্য ধন্যবাদ। আপনাদের রাঙামাটির কারণেই আমি টিকে আছি, আরও কিছু আছে রাঙামাটির কারণে। আর এই যেরকম কিছু বাটপার আছে যারা লাইভে এসে কমেন্ট করে ভাই যে উনি টাকা কালকে 1,000 দিব, কাল 2,000 দিব, কাল 5,000 দিব, কাল 500 দিব, কিন্তু পরের দিন ভাই হারাম 1 টাকাও দেন। এই যে আমার কমেন্টটা এখন বন্ধ হয়ে গেছে। তুই মস্কারা করতে পারোস না, এখানে এসে মস্কারা করতে পারোস না। এই মাদার চোদ কোথায় আছিস তাই বল। সাদা মিয়া তুই তো বাইরে থাকিস না, খানিকির বাচ্চা। এই যে এবারের বাসা দেখেন, এতক্ষণ বাসাটা দেখছেন যে উনি টাকা পাঠাইবো রোববার, এই গত লাইভে দেখছেন, আবার এই আজকেও বললো ভাই টাকা পাঠাইছি, পাইছেন কিনা। এই যে তার আসল রূপ বের হয়ে আসছে, এবার তার আসল রূপটা দেখেন। আমি বাইরে থাকি না, আমি তোর মার হাঁটার ভিতরে থাকি। আমি বাইরে থাকি না, আমি তোর মার হাঁটার ভিতরে থাকি। তোর মায়ের যে জিজ্ঞেস করবে কোথায় আছি, তোর মায় কয়ে দিতে পারবে। তো যাই হোক, RS ডিজিটাল তোর মায়ের যে জিজ্ঞেস করগা যে লাল মিয়া তো বাইরে থাকে না মাগো, তাহলে কোন জায়গায় থাকে, তোর মায় কইতে পারবো। ভাই গত মাসের বেতন এখনও পাইনি, পাইলে কিছু পাঠাইতেন। ধন্যবাদ ভাই। আসলে টাকার কথা তো মুখে বললে হবে না, এটা থাকতেও হবে পকেটে। না থাকলে পাঠাবেন কোথার থেকে? না থাকলে তো আর পাঠানোর কায়দা নাই। আবার কথা আছে নিজে বাঁচলে বাপের নাম।
আমি আমার নিঃস্ব হইয়া কিন্তু আমি আরেকজনের উপকার করতে পারবো না। তো সেক্ষেত্রে আপনারা, আমি তো জানি যে ৪৫,০০০ গ্রাম পুলিশের কি অবস্থা, আসলে নিজেও বাঁচতে হবে এবং আমাদের চেষ্টাও করতে হবে, দুইটাই লাগবে, নিজে বাঁচতে হবে এবং চেষ্টাও করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কেউই একেবারে নিঃস্ব হয়ে সহযোগিতা করার প্রয়োজন নাই। অনেকেই আছে যার দেওয়ার মতো সমর্থ আছে, বা যে চিন্তা করবেন যে ১০০ টাকা দিলে তেমন ক্ষতি হবে না, সে ১০০ টাকা পাঠাবেন, ২০০ টাকা পাঠাবেন। বা দেখা গেলো একটা ইউনিয়ন পরিষদ যদি সকলেই মিলে চিন্তা করে যে আমরা ইউনিয়ন পরিষদে ১০ জন আছি, ৫০ টাকা করে দিলে ৫০০ টাকা হয়ে যায়, তাহলে ৫০০ টাকা পাঠাই। অথবা একটা থানা পর্যায়ে যদি একটা থানা মনে করে যে আমরা ২০ টাকা করে সকলেই দিই, তাহলে ১০০ লোক থাকলে ২০০০ টাকা সেখানে আসা যায়। মানে যত লোক বেশি হয় তত টাকার অঙ্ক কমে যায়, সেটা সহজ হয়, সকলের জন্য সহজ হয়। সেক্ষেত্রে যাই হোক কেউ একেবারে নিজে নিঃস্ব হইয়া টাকা পাঠাবেন না। গতকালকে আমি লাইভে একটা কথা বলি, গতকালকে আমার একটা ভাই ২০০ টাকা সহযোগিতা করেছে। ২০০ টাকা সহযোগিতা করতে গিয়ে এই ভাইটি ভুলবশত ২১০ টাকার জায়গায় ২০১০ টাকা পাঠাইছে। তো আমি SMS-টা দেখিও নাই। তো কিছুক্ষণ পরে একটা SMS আসছে, সেটা খেয়াল করছি। তো কিছুক্ষণ পরে ভাইটা ফোন করছে, ফোন দিয়ে বললো যে ভাই আমি ২১০ টাকা পাঠিয়েছি, পাইছেন কিনা? পরে বললাম হ্যাঁ ভাই, SMS-টা একটা আসছে, তো হতে পারে যে ওইটাই টাকার SMS, ধন্যবাদ ভাই, গেল। তার কিছুক্ষণ পরে আবার ভাইটি আমার ফোন করেছে, ফোন দিয়ে বলতেছে লালমে ভাই আমি তো ভুল করে ২১০ টাকার জায়গায় ২০১০ টাকা পাঠাইছি, আমি কিন্তু SMS-টা দেখি নাই। কারণ আমি SMS আসছে এইটাই ওনারে বললাম যে SMS আসছে, কারণ তখন আমি নাস্তা করতেছিলাম। তো পরবর্তীতে যখন বললো যে ভাই ২০১০ টাকা গেছে ভুলবশত, তো আমি ২০০ টাকা পাঠাইতে যে ২০১০ টাকা চলে গেছে। পরে আমি বললাম টেনশন করেন না, আমি ভাই নাস্তা করতেছি, নাস্তাটা করে আমি দেখি আপনার ২০১০ টাকা আসলে আপনার আমি ব্যাগ দিতেছি। তো আমি জানি না আমার ভাইটি লাইভে আছে কিনা, যে ঘটনাটা সত্য কিনা আমার ভাইটি বলতে পারবে। যদি ভাইটি লাইভে থাকে তাহলে বলবে যে হ্যাঁ ঘটনাটা সত্য। পরবর্তীতে আমি নাস্তা করা শেষ ১০ মিনিট সময় পেলাম, যে ভাই আমার ১০টা মিনিট সময় দেন, ১০ মিনিটের মধ্যে আমার নাস্তা করা শেষ হলেই আমি আপনার টাকাটা ব্যাগ দিয়ে দিতেছি। পরে আবার এই নাস্তা করার ফাঁকে আমি দেখলাম যে হ্যাঁ ২০১০ টাকা আসছে। পরে আমি নাস্তা সেই দিয়ে তারে কিন্তু আবার ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ভাই আমি কি এই ২০০০ টাকা ধরে আপনার ব্যাগ দিয়ে দিতেছি, ব্যাগ দিয়ে দিলাম। তখন ভাইটি বললো যে না ২০০০ টাকা ব্যাগ দিবেন কেন, আমি তো আপনাকে ২০০ টাকা পাঠাইছি ইচ্ছাকৃতভাবেই ২১০ টাকা, তো আপনি আমাকে ১৮০০ টাকা ব্যাগ দিলেই হবে। তো পরে আমি এই ১০ মিনিটও লাগে নাই, ৮ মিনিটের মাথায় ভাইটিকে কিন্তু আমি ১৮০০ টাকা ব্যাগ দিয়েছি। তো এই যে তোর কৃষ্ণ বাবা আজকে লাইভে, সে তো অনেক কথা বলল। কৃষ্ণ তোর বাবা রে, এই যে তোর যে ভাষা, যদি তোর মতো মন মানসিকতা থাকতো, কারণ মিথ্যা কথা বলার, তাহলে ওই যে ২০০০ টাকা পাঠাইছে, যে গ্রাম পুলিশ ২০০০ টাকা পাঠাইছে ভুলবশত, তাহলে কিন্তু টাকা আমি ব্যাগ দিতাম না। তুই তো ৫০০০ টাকায় যে মুখে দিয়ে দিলি যে ৫০০০ টাকা তুই পাঠাইছস, তুই তো ওরকম বংশের সুদা, ওরকম বাপের সুদা, ওরকম জন্মের তুই, কারণ তোর মুখের কোনো সত্য ভাষা নাই, যেই কারণে হলো তোর এই অবস্থা। হ্যাঁ RS ডিজিটাল, তাহলে হুমকি দিতেছো? আচ্ছা তোমার এইটা আমার এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে এটা রাখা উচিত, যে বেশি দিন বাঁচবো না, এই হুমকিটা তুমি দিলে। আচ্ছা লাইভে থাকা অবস্থায় আমার এটা স্ক্রিনশট দিয়ে রাখলাম, তাহলে তুমি হুমকি দিলে আমারে যে আমি বেশি দিন বাঁচুম না, এটার হুমকি দিলে। আচ্ছা যাই হোক, আমি জিটি করা এখন সোজা, আর এখন বর্তমান আইন আর একটা নতুন আইন আপডেট হয়েছে কি সরকার, সেই আইন সেটা মোবাইলে হোক SMS-এ হোক, তারপরে এই যেভাবেই হোক হুমকি প্রদান করলেই তার একটা আইন হয়েছে। তো তুমি তো আমার হুমকি দিলা যে আমরা বেশি দিন বাঁচবো না। তো যাই হোক, যদি আমার কোনো কিছু হয় আমি আজকে লাইভের মাধ্যমে জানিয়ে রাখছি যে দেখলেন সরাসরি এটা একটা হুমকি, যে আমি বেশি দিন বাঁচবো না, একটা হুমকি দিল। তো আপনারা যারা লাইভে আছেন তারা বিষয়টা দেখবেন, আর এই আইডিটা খুঁজে বের করার চেষ্টা করবেন। আপনারা আমার চেয়ে অনেকেই এখানে ট্যালেন্ট আছেন, প্রত্যেকেই তারা খুঁজে বের করার চেষ্টা করবেন যে এই আইডিটা কার। আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে রাখলাম যে আমার যদি কোনো দিন কোনো ক্ষয়ক্ষতি হয় রাস্তাঘাটে, তাহলে এই যে আইডিটা যে হুমকি দিল এই আমার ক্ষতিটা করবে। তো আপনারা প্রত্যেকেই এই যার যার হেফাজতে রাখবেন, এই আইডিটার এই স্ক্রিনশটটা আপনারাও দিয়ে রাখবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যে যদি কোনো ক্ষয়ক্ষতি রাস্তাঘাটে হয় কখনো, তাহলে এই আইডির নামেই আপনারা অভিযোগ করবেন, আপনাদের পক্ষ থেকে এই আইডির নামে অভিযোগ করবেন।
হইতে পারে গরু চোরের লোক বিলাল যারই হই, সেই যেহেতু আইডি এটা ফেসবুকে ঢুকলেই বের হবে, আমার আইডি আমার নামে, ফেসবুকে ঢুকলে আমার আইডি বের হয়ে আসে আমার নামে, সমস্ত ডকুমেন্টস আমার নামে। তো ফেসবুকে আইডি চালালে অবশ্যই তার ডকুমেন্টস আছে, ওই আইডিটা কার আমি স্ক্রিনশট অলরেডি দিয়েছি। আপনারাও দয়া করে স্ক্রিনশট দেবেন যারা গ্রাম পুলিশ সদস্য আছেন, কারণ উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, সেটা তো দেখলেনি, সেটা তো বুঝতেই পারলেন। তাহলে এইটা অবশ্যই এর প্রতিবাদও করা উচিত, আর এই ডকুমেন্টসটা সংরক্ষণেও রাখা উচিত। যদি কখনো আমার কোনো কিছু হয় তাহলে ওই আইডি ধরা উচিত। আমাদের সব সমস্যাই সমাধান করতে পারি, কিন্তু আমরা 100 টাকা দিতে সদস্যদের খাই। আমার পারুল আপু একটি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আমার পারুল আপুকে। হ্যাঁ আপু, আসলে এটাই বাস্তব, কারণ আমরা এই সব সমস্যাই নিজের বাড়ির সমস্যা সমাধান করতে পারি, সকলের আমাদের নিজের সমস্যা সমাধান করতে পারি, কিন্তু 100 টাকা যখন আমরা এই কাজের জন্য লাল মিয়াকে দিতে যাব তখন টাকা থাকে না। কিন্তু আমাদের বাড়ির বাজার, চিকিৎসা, তারপর কাপড় চোপড়, ছেলেমেয়ের লেখাপড়া সবই আমাদের চলে, সেগুলো বড় বড় টাকা, সেগুলো আর 100 টাকা 50 টাকায় হয় না। কিন্তু যখন এই লাল মিয়া ভাই টাকা চাবে তাকে দিতে যাব তখন কিন্তু এই 100 টাকায় থাকে না। আমার প্রিয় আপু একটা কমেন্ট করছে, অসংখ্য ধন্যবাদ আপু, সুন্দর কমেন্টই করেছেন যে দিতে গেলে লাল মিয়াকে দিতে গেলে তখন থাকে না। তো যাই হোক, ওয়াইডি ওরকমই কারো হবে, যাই হোক ওর মতো বালছালের পিছনে মাথা কামানোর টাইম আমার নাই। আপনারা সকলেই জানেন যে আমি কথা বলি কিন্তু বড় বড় বিষয় নিয়ে, আমি কিন্তু কথা বলি রাষ্ট্র নিয়ে, আমি কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে, আমি কথা বলি এই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, আমি কথা বলি এই দেশের উপদেষ্টাকে নিয়ে, আমি কথা বলি এই দেশের প্রধান উপদেষ্টাকে নিয়ে। ওর মতো ব্যক্তি নিয়ে আমার কথা বলার ভাবার সময় নাই। তো যাই হোক, আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। ওর মতো ছোটো একটা ব্যক্তি, এরকম কুকুর কিন্তু থাকেই, কুকুর কিন্তু ঘেউ ঘেউ করার জন্য থাকেই। কিন্তু আমি এই বাসাটা যদি না ছাড়তাম, আমি এই খারাপ বাসাটা যদি না ছাড়তাম, তাহলে কিন্তু আপনারা অনেকেই বিশ্বাস করতেন যে 5,000 টাকাও পাঠাইছে, সুন্দর কমেন্টে যেভাবে সুন্দর করে ভাই লিখে পাঠাইছে, ভাই 5,000 টাকা আজকে পাঠাইছি, পাইছেন কিনা। তাহলে আপনারা যারা লাইভে আছেন প্রত্যেকেই তো কমেন্টটা দেখছেন, দেখে প্রত্যেকেই বিশ্বাস করতেন যে লাল মিয়া ভাই 5,000 টাকা আজকে এই দিছে, এটা পোস্টও করলো না বা আমাদেরকে বললোও না, বা কিছুক্ষণ আগে লাল মিয়া ভাই বললো যে এটা আমি এই বাসাটা খারাপ না করলে কিন্তু ওর আসল ঘটনাটা আপনারা জানতে পারতেন না। আপনারা মনে করতেন এই আসলেই মনে হয় টাকাটা লাল মিয়া ভাইরে দিচ্ছে। তো যাই হোক, বাসাটা খারাপ করাতেই ওর আসল চরিত্রটা বেরিয়ে আসছে, আপনারাও জানতে বলেন। তো আপনারা ভালো থাকবেন, আর কথা বলবো না, শীতের রাত, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।